জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অক্টোবরের মধ্যে বডি ক্যামেরাগুলো সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। ক্যামেরা সরবরাহের জন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথাও জানান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপরের পূর্ণ আস্থা আছে বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, একজন সাবেক সচিবের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। এই বক্তব্য ওই সাবেক সচিবের ব্যক্তিগত মত, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য যে পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি যে সাবেক সচিবের বরাত দিয়ে করা হয়, তিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের ইন্টিগ্রিটির উপরে আস্থা রাখে। বিএনপি সম্মেলনের আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট শামস সাজু। সমাবেশস্থলে নেতাকর্মীদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর এই মুহূর্তে সবশেষ কি খবর আছে আপনার কাছে উক্ত এলাকার? হ্যাঁ মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর পাঠানপাড়া, যে এলাকায় দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন 2টার পর দুপুর 2:30টার পর বিএনপি চেয়ারপারসন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন এই সমাবেশে। তবে এরই মধ্যে এখনও যেহেতু সম্মেলন পুরোপুরি শুরু হয়নি, তবে এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন নগরী থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিশেষ করে এই সম্মেলনে যিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম, তিনি এরই মধ্যে সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন। রাজশাহী বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলিম, তাকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে যে নেতৃবৃন্দ তারা অলরেডি এখানে আসতে শুরু করেছেন। মহিলা দলের নেতৃবৃন্দ এসেছেন, যুব দলের নেতাকর্মীরাও এখানে আসতে শুরু করেছেন। পাশাপাশি আমরা এখানে মঞ্চে জাসাসের শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি, তারা কিছুক্ষণ আগে এখানে সঙ্গীত পরিবেশন শুরু করেছে এবং দুপুর পর্যন্ত এই নেতাকর্মীদের, যারা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসবে, তাদেরকে উজ্জীবিত করতে রাজশাহী যে জাসাসের শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবে এবং পাশাপাশি স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে বক্তব্য রাখবে। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে মূলত 2টি পর্বে। প্রথম পর্বে রয়েছে বক্তব্য এবং দ্বিতীয় পর্বে কাউন্সিল হওয়ার কথা। সেই কাউন্সিলে শেষ পর্যন্ত ভোট এখান থেকে নাও হতে পারে। আমরা যেটুকু শুনেছি যে এখানে সর্বশেষ যে কাউন্সিলর, সে কাউন্সিলর কারা কারা হবে এখন পর্যন্ত সেটা নির্ধারণ শেষ হয়নি। এ কারণেই প্রথম পর্যায়ের অধিবেশন শেষের পরে দ্বিতীয় পর্যায়ে যখন কাউন্সিল শুরু হবে, সেই কাউন্সিলে সিদ্ধান্ত এমন হতে পারে যে পরবর্তীতে ঢাকা থেকে কমিটি ঘোষণা করতে হতে পারে। এরকমই তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছে। মালিহা, জানছিলাম বিএনপির রাজশাহী মহানগরীর সম্মেলনের খবর। কুমিল্লা 1 দাউদকান্দি তিতাস আসন পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক কুমিল্লা 1 দাউদকান্দি তিতাস সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা বাতিল করতে তারা এই মানববন্ধন করেন। এতে অংশগ্রহণ করে কুমিল্লার বাতিলকৃত ওই আসনের নেতাকর্মীরা তারা বলেন, তারা নির্বাচনী অধিকার থেকে পিছপা হবেন না। তাদের দাবি, দ্রুত তালিকা বাতিল করে নতুন করে তালিকা ঘোষণা করতে হবে, যে তালিকাতে বাতিলকৃত এই আসনগুলো উল্লেখ থাকতে হবে। দাবি না মানলে সড়ক, মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গীতে বস্তাবন্দি টুকরো টুকরো অলি মিয়া নামে একজনের মরদেহ উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরায় এক ব্রিফিংয়ে জানায় র্যাব, প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। প্রথমে তাকে বিছানার উপরে ফেলে তারপরে হাত পা বেল্ট দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে শব্দ করতে না পারে, বেসিক্যালি ওই জন্যই বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর ক্যাম্পাসে কিছু উত্তেজনার খবর পাওয়া গেছে। ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন, আমাদের জানাবেন। মালিহা, গত পরশু রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোতে দলীয় যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধ করে পুনরায় একটি ঘোষণা দেওয়া হয়। এর আগে সবশেষ গত বছরের জুলাই মাসে যখন আন্দোলনটি হয়েছিল, জুলাইয়ের সে সময়ে ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা হল প্রভোস্টদের থেকে হলের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়েছিলেন। সেটি পুনর্ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা আসলে অধিকাংশ ছাত্র সংগঠন বা বেশ কয়েকটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন। তারা এটিকে অসাংবিধানিক বলে দাবি করেন এবং তারা বলছেন যে এটি সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে শিক্ষার্থীদের। তবে কেউ কেউ বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছেন যে এটি ঠিক কী প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, হলে রাজনৈতিক শিক্ষার্থী যারা তারা থাকতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্তটি সেটিকে অত্যন্ত পরিষ্কার করে কোন ধরনের এলাকায় রাজনীতি করা যাবে, কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, কোন কাজগুলোকে রাজনৈতিক কাজ বলা হবে, এই ধরনের সিদ্ধান্ত যাতে স্পষ্ট করা হয় সেই দাবি তারা ছাত্র শিবিরের পক্ষ থেকে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা আজকে যেটি জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল সবগুলো ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক রয়েছে। বিকেল ঠিক 3টায় সেটি শুরু হবে এবং সেখান থেকেই যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর যারা নেতা রয়েছেন তাদের যে বক্তব্য তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কিভাবে কার্যকর করা হবে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নেতাদের সঙ্গে বা ছাত্র সংগঠনগুলোর কি বক্তব্য সেটি জানার চেষ্টা করবেন। এরপরই বিশ্ববিদ্যালয় আসলে পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করবে হল এলাকাগুলোতে বা আবাসিক হলগুলোতে কি প্রক্রিয়ায় রাজনীতি চলবে, আদৌ চলবে কিনা সেটি নিয়ে হয়তো সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত আসতে পারে এবং যদি সে সিদ্ধান্তটি হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারবো। মালিহা। জি, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খবর। বিপিএল এর গত আসরে যেসব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বেতন বকে আছে সেগুলো নিজ দায়িত্বে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে এই পথে হাঁটার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়াও বিপিএল এর সম্ভাব্য ভেন্যু হিসেবে বগুড়া এগিয়ে থাকলেও সম্ভাবনা থাকছে বরিশালেরও। নীলা মজুমদারের রিপোর্ট। বিপিএলের শুরু থেকে এই টুর্নামেন্টকে ঘিরে অনিয়ম এবং অব্যবস্থাপনা অভিযোগের শেষ নেই। তবে প্রতি বছরই বিসিবির জন্য গলার কাটা হয়ে ওঠে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। গত আসরেও কয়েকটি দলের খেলোয়াড়রা বুঝে পাননি পূর্ণ পারিশ্রমিক। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও চিটাগাং কিংসের কোচ শন টেট ও দুর্বার রাজশাহীর হোটেল ভাড়া পরিশোধের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটাগাং শন টেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত। ডিফল্ট লিস্ট করা হচ্ছে, তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ হিসাবে রাজশাহী ও বরিশাল স্টেডিয়াম সংস্কার করতে যাচ্ছে বিসিবি। ফলে বিপিএলের নতুন ভেন্যু হিসাবে বিবেচনার বাইরে রাখার উপায় নেই এই দুই স্টেডিয়ামকে। যদিও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম এগিয়ে রাখছেন বগুড়াকে। বগুড়া স্বীকৃত ভেন্যু ছিল যেখানে টেস্ট এবং ওয়ানডে খেলা হয়েছে, তো আমরা বগুড়াকে নিয়ে ভাবছি, আমরা ওখানে রিভিউ করতে পাঠিয়েছি। এছাড়া বরিশাল মাঠটাও কিন্তু তৈরি হচ্ছে, এটাও হয়ে যেতে পারে সময় মতো, তাহলে বরিশালকেও আমরা চিন্তা করব। বিপিএল আয়োজনের জন্য 5টি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আবেদন করলেও সংক্ষিপ্ত তালিকায় আছে 3টি কোম্পানি, যদিও সেগুলোর নাম জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার 12,61,70,900 জন।
নতুন করে অন্তর্ভুক্তি হয়েছে 24,38,626 জন। একই সঙ্গে তিনি জানান এবারের হালনাগাদে প্রায় 45 লাখের মতো ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। মারা গেছে বা নানা কারণে বাদ দেয়া হয়েছে 21,32,590 জন ভোটারকে। সেক্ষেত্রে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব জানান চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31শে আগস্ট। এদিকে 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানান তিনি। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626, 12,37,32,274 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900 এবং আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। গাজীপুরের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন জড়িত প্রায় সবাইকেই আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে চেষ্টা করা হবে, মামলার চার্জশিট দ্রুত দেয়া হবে। এবং দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি, তবে একটা সহনীয় পর্যায়ে এসেছে। 5ই আগস্টের পর যে অস্ত্র হারিয়েছিল তা উদ্ধারে সহায়তা করলে পুরস্কার ঘোষণা দেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন বিভিন্ন থানা থেকে প্রায় 700-র বেশি অস্ত্র লুট হয়েছিল। নির্বাচনের আগে পুলিশ বাহিনী দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে ভালো নির্বাচন উপহার দিতে চান উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সম্মিলিতভাবে চেষ্টা করা হবে। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দুর্বলতা থাকলেও সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোকে করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্বাচন সংক্রান্ত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলির অনেক দুর্বলতা আছে, কিন্তু পরিবর্তনের সূচনা তো তারাই করে এবং এই পরিবর্তন বাস্তবায়ন সেটাও তো তাদেরই কাজ। যতদূর অগ্রসর হতে পারছে আমরা ততদূর আগে যাই। সংস্কার কমিশনের যে প্রস্তাব, এই প্রস্তাব তো শেষ কথা না। সরকার ইচ্ছা করলে এটা আরো বাড়াতে পারে যদি মনে করে সরকার বাড়ায়। রাজনৈতিক দলগুলির আপনার আরপিও যখন হয়েছে কার সঙ্গে আলোচনা করে হয়েছে, কিন্তু এটা মানতে আমরা বাধ্য না, আমরা বাঁধবো। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। বর্তমানের চ্যালেঞ্জটা আমরা সবাই জানি। বর্তমানে আমরা বুঝতে পারি যে দেয়ার উড বি এফোর্টস টু ফয়েল দ্য ইলেকশন, দেয়ার উড বি এফোর্টস টু আন্ডারমাইন দ্য ইলেকশন, and there will be efforts to undermine the electoral integrity. দর্শক, বিএনপির সম্মেলনের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, সমাবেশ স্থলে নেতাকর্মীদের সমাগম এখন কেমন দেখছেন? সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যেই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যদিও দুপুর 12টা থেকেই আসলে সমাবেশ শুরু হয়েছে, তবে এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতা যারা আজকে সেই অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারা এরই মধ্যে এসে বসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং এই আজকে অনুষ্ঠান সম্মেলন সফল করার যে প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি এখানে এসে পৌঁছেছেন এবং এখানে
এখানে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ সৈয়দ শাহিন শওকত তিনি এসেছেন, মিডিয়া কমিটির সদস্য তারা এসেছেন এবং কেন্দ্রীয় যারা নেতা ওই রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে নেতা এবং কেন্দ্রীয় যারা নেতা তারা এরই মধ্যে এসেছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী যারা তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন। আপনি জানেন যে দীর্ঘ 16 বছর পর যেহেতু এই রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল দুপুর 12টা থেকে এই সম্মেলন স্থলে এসে পৌঁছেছে। আপনাকে সর্বশেষ যে তথ্যটা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে এই সম্মেলনে কিছুক্ষণের মধ্যে লন্ডন থেকে ভার্চুয়াল অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এখানে যারা সম্মেলনে আজকে বক্তব্য রাখবেন তাদের প্রত্যেকের বক্তব্য তিনি শুনবেন এবং আজকে সম্মেলন সফল করার দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে সম্মেলনের প্রথম অধিবেশন এখানে শেষ হওয়ার পরে দ্বিতীয় অধিবেশন শুরু হবে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে। সেখানে শুধু কাউন্সিলররা অংশ নেবে এবং আজকে যে এই সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য রাখবেন তারা যেভাবে কমিটি করতে চাবেন আগামী 2 বছরের কমিটি সেভাবেই দিক নির্দেশনা দিয়ে তারেক রহমানের নির্দেশনা দিয়ে আজকে কমিটি গঠিত হবে এবং যদি এখানকার বেশিরভাগ নেতাকর্মী যদি বলেন যে কাউন্সিলরদের ভোটাভুটিতে নির্বাচন হবে সেক্ষেত্রে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হবে, আর যদি ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত না হয় পরবর্তীতে ঢাকা থেকে কমিটি গঠন করার কমিটি ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, জানছিলাম বিএনপির রাজশাহী মহানগরের সম্মেলনের খবর। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা জানায়, গত 26শে জুলাই থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন। এরপরও তাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। পরে দুপুর 12:30টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 2018 সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য 9,200 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। একাধিকবার সংশোধনের পর বর্তমান প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 519 কোটি 15 লাখ টাকা। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিকায়ন সহ 3 দফা দাবিতে টানা 4র্থ দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের 6 জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অবরোধ শুরুর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সেনা সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার করবে না তারা। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রত্যাশা প্রাপ্তির 1 বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তথাকথিত উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট আর অর্থ পাচারের মাধ্যমে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল দেশের অর্থনীতিকে। সেই আর্থিক খাত পুনরুদ্ধারের সরকারের প্রচেষ্টা ইতিবাচক হলেও সামনের দিনে রাজনৈতিক অস্থিরতার সংখ্যাকেই অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তা বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ ব্যবসায়ীরা। আরাফাত ইসলামের রিপোর্ট। পতিত স্বৈরাচার হাসিনার শাসনামলে উন্নয়নের ডামাডোলে চাপা পড়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক অনিয়ম আর দুর্নীতির চিত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর অর্থনীতির ক্ষত তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলের গত 15 বছরে আর্থিক খাতের দুর্নীতি আর অনিয়মের আমলনামা। দায়িত্ব গ্রহণের পর গত 1 বছরে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংক খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ আর থেমেছে রিজার্ভের পতন।
উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সহ নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক ধারায় রয়েছে রপ্তানি আয়। ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি ফিরলেও অনেক ক্ষেত্রেই উন্নতির জায়গা রয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গায় নিয়ে এসছে, আমি একে ধন্যবাদ দেব। ওনাদের কাছে আরও এক্সপেকটেশন বেশি ছিল, যেমন জ্বালানি সমস্যা, জ্বালানির যে আমাদের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ, এটা তো সবাই জানে। সেক্ষেত্রে আরও আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর্থিক খাতে যখন খারাপ হয় তো এটাকে ঠিক করতে একটু টাইম লাগে। এগুলি কোনো অরাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব না। যত তাড়াতাড়ি দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, তত তাড়াতাড়ি এই অর্থনৈতিক সমস্যাগুলা আস্তে আস্তে এটা ভালোর দিকে যাবে। তা না হলে অর্থনীতির কোনো উন্নয়ন হবে না। তবে সামষ্টিক অর্থনীতি যে অবস্থায় আছে তা আরও ভালো হতে পারত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি এর চেয়ে আরও ভালো কাজ করতে পারত যদি ওই আশঙ্কাগুলো না থাকতো। আমি যদি বাজারে মাল নিয়ে যেতে ভয় পাই, তাহলে তো অবশ্যই আমি কম দামে ঘরের পাশে বিক্রি করে দিব। ওই চলমান পরিস্থিতির ভিতরে তো সমস্যা রয়েই গেছে। বিষয়টা সেখানে না, বিষয়টা আমি তো প্রথমে বললাম অর্থনীতি না, অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা। আমাদের এখন তৃতীয় বিষয় হচ্ছে, সেটা হলো নির্বাচনের দিকে যতই আগাবো এবং জুলাই সনদ যা আসার পরে এই পরিস্থিতির উন্নতি হবে না আমরা আরও বেশি পতন ঘটবে, এই দুশ্চিন্তা অর্থনীতির ভিতরে এখন 16 আনা আছে। বর্তমান সরকারের পক্ষে আর্থিক খাতে সুশাসন ফেরানো গেলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গেল এক বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে, তবে রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দেশে বিনিয়োগ বাড়ছে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সংলাপে গভর্নর জানান, বর্তমানে মূল্যস্ফীতি 8.55%। চলতি 2025-26 অর্থ বছরের মধ্যেই এটি 5% চলে আসবে। ব্যাংকিং কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, কমিশন গঠন করলে বাস্তবায়ন প্রায় বছর লেগে যাবে, তাই খাত সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে 3টি কমিশন করা হয়েছে। সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই ছিল অন্তর্বর্তী সরকারের মূল কাজ, কিন্তু গেল এক বছরে সেটি করতে সরকার ব্যর্থ হয়েছে। আর সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, অর্থনৈতিক স্থিতিশীলতার সুফল সামগ্রিকভাবে ছড়িয়ে দেয়া যায়নি। সারপ্লাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সারপ্লাস, ওভারঅল ব্যালেন্সের সারপ্লাস, তিনটাতেই নেগেটিভ ছিল আমার প্রায় সময়। এগুলো তো হয়েছে, টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি বলে যে বাংলাদেশে কি কোনো ক্রাইসিস আছে, না কোনো ক্রাইসিস নাই, কিন্তু এটা বুঝতে হবে হু ইজ গোয়িং টু ইনভেস্ট ইন দিস এনভায়রনমেন্ট। আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। গেল 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে 34 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ভারী বর্ষণ হলে মশার বংশবিস্তারের উপর নির্ভর করে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের অবস্থা জটিল বলে চিকিৎসকরা বলছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। খানাখন্দ আর এবড়ো থেবড়ো সড়ক যেন এক ভোগান্তির নাম। বর্ষা এলে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রী ও চালকদের। সড়কগুলো পরিণত হয় এক একটি মৃত্যু ফাঁদে। সড়ক সংস্কারে বারবার আশ্বাস দেওয়া হলেও তার কোনো বাস্তবায়ন নেই। দ্রুত এ অবস্থার নিরসন চান স্থানীয়রা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। এ চিত্র নরসিংদী শহরের ডিসি রোড, শাপলা চত্বর, বাসাইল ও রাঙামাটি এলাকার সড়কের। বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতায় বোঝার উপায় থাকে না এটা সড়ক না জলাশয়, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় জেলার বাসিন্দাদের। শুধু তাই নয়, ময়লা আবর্জনা ও নোংরা পানির ফলে নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে। মূল সমস্যা কিন্তু ড্রেনেজ।
ড্রেনটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আর এখানে পানি লাগবে বলে আমাদের মনে হয় না। একটা দোকানে গেলে দেখতে পারতাছি না, প্রায় 8 সমান পানি হচ্ছে। এগুলা তো ড্রেনের পানি, ক্ষতিকর পানি, আমাদের সমস্যা হচ্ছে অবশ্যই। প্রশাসন বলছে দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহনের তুলনায় এই সড়কের যে অপ্রতুলতা রয়েছে সেটা আমরা স্বীকার করছি। সংস্কারের অভাবে নীলফামারী ডোমার থেকে বসুনিয়ার হাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটারের গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ আর ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক দিন থেকে কাজ হয় না। আমাদের সাথে ব্যাগ থাকে, বাচ্চাদের কাপড় থাকে, এগুলো সব ভিজে চলে যায়। এখন আমরা বিভিন্ন সরকার বদলি হচ্ছে, কিন্তু আমার রাস্তার কাজটা হচ্ছে না। বিভিন্ন টেন্ডার ঠিকাদার আসছে, কিন্তু ঠিকাদাররা সঠিকভাবে কাজ করতেছে না, কিছুদিন কাজ করে আবার চলে যায়। উপজেলা প্রকৌশলী জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতেই সড়কের এমন দুরবস্থা। 3টা রাস্তা মিলে আমাদের একটা প্যাকেজ। এই প্যাকেজ ঠিকাদার এই কাজটি আর করবেন না বলে অপারগতা প্রকাশ করেছেন। নতুন করে যে কাজ করা হবে সেটার এস্টিমেট আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এদিকে ফরিদপুর ভাঙা মহাসড়কের 32 কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জায়গায় জায়গায় খানাখন্দ এই সড়কে পরিণত করেছে মৃত্যু ফাঁদে। জেলা প্রশাসনের তথ্য মতে গেল 1 বছরে এই সড়কে প্রাণ গেছে অন্তত 150 মানুষের। চলাচলের মতন কোনো প্রকার পরিবেশ নাই। যার রাস্তায় গর্ত হয়ে গেছে, গাড়ি ঘোড়া চালানো মানে খুবই অবস্থা খারাপ। মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশ 4 লেনে উন্নীত করতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। ইমার্জেন্সি মেরামত যে টিম আছে তারা প্রতিদিনই নিয়মিতভাবে মেরামত করে যাচ্ছে। আশা করি যে এই মেরামত কার্যক্রম অব্যাহত থাকলে আমরা সড়ক যাতায়াতকে নিরবিচ্ছিন্ন রাখতে পারব। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন এ আদেশ দেন। শুনানিকালে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতকে জানান, মামলার বাদী ও নিহতের পিতা বয়স্কজনিত অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবরের সমন ইস্যু করে 25 আগস্ট শুনানির দিন ধার্য করেন। এই মামলায় বর্তমানে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেফতার আছেন 20 জন, পলাতক রয়েছেন 18 জন। বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা সদরের ফাজিল মাদ্রাসা মাঠ ও ফুলবাড়ি সহ বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে কর্মসূচিতে তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নড়াইলের মাছিমদিয়ায় শিল্পী সুলতানের সমাধিতে জেলা প্রশাসন, SM সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব, SM সুলতান চারু কারুকলা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পদ্মার পানি ন্যায্য হিস্সাসহ অধিকার আদায় প্রয়োজনে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে। রাজশাহী সমসাজকের সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উৎসব মুখর নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে সবকিছুই। অর্থাৎ প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গোড়মার করে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য।
তারেক রহমান বলেন, রোজার আগে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে। বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাবের উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়, তাই সব খাতে দেশ মেরামতের চ্যালেঞ্জ নিতে থাকতে হবে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতিজ্ঞা দুইটি: এক, ঐক্যবদ্ধ থাকা; দুই, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। বিএনপি জনগণের রায়ে দেশ গঠনের দায়িত্ব পেলে পানি সহ ন্যায্য হিস্যাগুলো আদায়ে কাজ করবে। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, অর্থনীতি সহ সব খাতের ভঙ্গুর অবস্থা পরিবর্তনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারেক রহমান। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী অক্টোবরের মধ্যে এগুলো সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এছাড়া 3 দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলে জানান শফিকুল আলম। আলাদা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা ছাড়াও সে দেশের বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে 12 আগস্ট। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়াও ভারতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ইস্যুতে কথা বলেন তিনি। আওয়ামী লীগ, আপনি জানেন, একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। বাংলাদেশেতে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি, মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে। এর আগে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে পুলিশের দেহে বডি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান শফিকুল আলম। ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে। আমরা আশা করছি খুবই ভালো ইলেকশন হবে এবং এই নিয়ে অনেকগুলো মিটিং, কালকেও চিফ অ্যাডভাইজার মিটিং করেছেন। ওইখানে বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে যে যারা সিকিউরিটি দিবে ইলেকশন সেন্টারগুলো, ভোটিং সেন্টারগুলো, সেখানে বডি ক্যামেরা রাখার জন্য, যে প্রত্যেকটা যে পুলিশ অফিসার যারা থাকবেন তাদের অনেকের যাতে চেস্টের মধ্যে বডি ক্যামেরা, তাহলে পুরো জায়গাটায় কতটুকু সিকিউরিটির কি কি অ্যাসপেক্টগুলো এগুলো খুব দ্রুত জানা যাবে। প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার কথা জানান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় তিনি একথা বলেন। সেমিনারে বক্তারা জাতীয় নির্বাচনে ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে মাত্র 5% নারী প্রার্থীর বিধান রাখার সমালোচনা করেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে দলগুলোর মনোনয়ন দেওয়া উচিত বলে মত দেন নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক এই আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বক্তাদের কেউ কেউ বলেন সংরক্ষিত আসন বাড়ানো হলেও নারীর ক্ষমতায়ন হয় না। Everybody wants direct election for the reserved seats rather than nomination, কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐক্যমত্য কমিশনে আমি দেখি নাই। সংরক্ষিত আসন এটা দিয়ে ক্ষমতায়ন যে হবে না, আমরা বলেছি এটাকে 100-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচন। রাজনীতিবিদরা বলেন দলের ভিতরে নারীদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সংসদে প্রতিনিধিত্বে বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তবে জাতীয় নির্বাচনে প্রার্থিতায় নারীদের নানা চ্যালেঞ্জ সামলাতে হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। কোন নির্বাচনে কতজন প্রার্থী ছিল, কতজন জিতছে, কেউ কি এই তথ্য দিচ্ছে যে কতজন নারী মনোনয়নের জন্য আবেদন করেছে? শুধু সংসদ না তো, উপজেলায় আগ্রহী হতে হবে, ইউনিয়ন পরিষদ আগ্রহী হতে হবে। আর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাই চ্যালেঞ্জিং। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। ছোট ছোট বিষয়ে যদি বড় বড় ঘটনা ঘটাতে থাকি এবং মারপিটের পর্যায়ে চলে যাই তাহলে তো ডেফিনেটলি দিস ইজ এ চ্যালেঞ্জ। কেউ যদি সামান্যতম এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ইলেকশন কমিশন উইল গো দ্য ডিস্টেন্স টু টেক কেয়ার অফ দ্যাট। বক্তারা বলেন জাতীয় নির্বাচনে ভোটার প্রতি 10 টাকা হারে খরচের নিয়ম কখনোই মানা হয় না। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে গণপিটুনিতে গত 7 মাসে প্রাণ হারিয়েছে 119 জন। আইনশৃঙ্খলা বাহিনী বা সংস্থার সহায়তায় গোপনে অপরাধীরা দেশ ত্যাগ করেছে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামল থেকে এসব পরিসংখ্যান কমলেও তা আশানুরূপ হয়নি। ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি ডেভেলপমেন্টের এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারে 1 বছর মন্ত্রণালয় ভিত্তিক গোল টেবিল আলোচনার সভায় বক্তারা বলেন ইউনিটি ধরে রাখতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। জুলাই সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে বলেও মন্তব্য করেন তারা। চলতি অর্থ বছরের মধ্যে দেশের সার্বিক মূল্যস্ফীতি 5% নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে দেশের পরিস্থিতি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সংলাপে তিনি এমন আশা প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলেও তা সাধারণ মানুষের কল্যাণে তেমন একটা প্রভাব ফেলেনি বলে মত দেওয়া হয় সিপিডির পক্ষ থেকে। ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ এর সভাপতি জানান চাঁদাবাজি আর স্বল্প মেয়াদী নীতির কারণে সংকটে আছে পোশাক শিল্প, বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। আর সরকারের উপদেষ্টা এম শাকওয়াত হোসেন বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে এর দায় কেবল উপদেষ্টাদের নয়, দায় সবার।